হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আমি শেখাবো পাস্ট ইনডেফিনিট টেন্স। এর আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্সের সমস্ত ভাগগুলো শিখিয়েছি, আর আজকে এই ভিডিওতে তোমরা শিখতে চলেছো পাস্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল পাস্ট টেন্স। তো চলো দেখে নেওয়া যাক পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে সেই সমস্ত ক্রিয়া বা ঘটনাগুলোকে বোঝায় যেগুলো অতীতকালে হয়ে গিয়েছিল, যে কাজটা তুমি অতীতে করেছিলে বা অন্য যে কেউ করেছিল, যে ক্রিয়াটা সমাপ্ত হয়ে গিয়েছে, অতীতকালে যে ক্রিয়াটা ঘটেছিল বা হয়েছিল, এমন বোঝাতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। তাহলে যে ঘটনাগুলো অতীতে ঘটে গিয়েছিল, যে ঘটনাগুলো অতীতে ঘটে গিয়েছিল বা হয়েছিল বোঝাবে। তো কেমন সেন্টেন্সেসগুলো এই পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে থাকবে, যেগুলো হয়েছিল বা করেছিল, বলেছিল, এরকম ক্রিয়াপদের সাথে থাকবে। যেমন ধরো, তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন। দেখো, এখানে ক্রিয়াপদ হচ্ছে আসা। তো আসা কাজটি হয়ে গিয়েছিল গতকাল, এবং যে ক্রিয়াগুলো গতকাল বা গত রাত ইত্যাদি এই রকম কথার সাথে যুক্ত থাকবে, সেগুলোকেও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রাখবো। তাহলে তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন, তো আসা কাজটি গতকাল ঘটে গিয়েছিল। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংলিশে লিখব, তো এটি একটি অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক বাক্যের এক্সাম্পল। তো প্রথমে তোমাদের আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখাচ্ছি। অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক। তোমরা জানো, আগের ভিডিওগুলোতে দেখেছই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে। তো শুরুতেই তোমাদের ইউজ করতে হবে সাবজেক্ট। সাবজেক্ট বলতে যিনি বাক্যের কর্তা, দ্য ডুয়ার, বা যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয়ে থাকে। সাবজেক্টের পর তোমাদের ইউজ করতে হবে ভার্বের পাস্ট ফর্ম। প্রত্যেকটা অ্যাকশন ভার্বের তিনটে ফর্ম থাকে: প্রেজেন্ট বা বেসিক ফর্ম, past form and past participle form. Past indefinite tense you have to use the past form of the verb. এরপর যদি অবজেক্ট থাকে তোমাদের অবজেক্ট লিখতে হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেন্টেন্সের বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু লিখতে হবে। ভার্বের সাথে যদি দেখা যায় যে অবজেক্ট না থাকে, কোনো সমস্ত ভার্বের সাথে অবজেক্ট থাকে না, দ্য ভার্বস দ্যাট ডু নট টেক অবজেক্ট ইজ কল্ড ইনট্রানজিটিভ ভার্ব অ্যান্ড দ্য ভার্ব দ্যাট টেক্স অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। তো এবারে দেখো, এই সেন্টেন্সটি তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন। তো আসা কাজটা যেহেতু গতকাল হয়ে গিয়েছে, এবং আমি বললাম যে কাজগুলো গতকাল, গত রাত, গতদিন ইত্যাদি এই সমস্ত শব্দের সাথে যুক্ত থাকবে, সেগুলোকে আমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রাখবো। সো সবার প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলেন তিনি, ইংলিশে হি। এরপর আমাকে লিখতে হবে ভার্ব। হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব? এসেছিলেন। তো ক্রিয়াপদ হচ্ছে, এখানে ক্রিয়া হচ্ছে গিয়ে আসা, দ্যাট মিন্স কাম। অ্যান্ড হোয়াট ইজ দি পাস্ট ফর্ম অফ কাম? ইট ইজ came, and you have to know the past form of all the verbs to do past indefinite tense. So he came. এবারে অবজেক্ট এখানে কি আছে?
অবজেক্ট বের করতে হয় ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর মেলে তাহলে যে উত্তরটি আসবে সেটি হলো অবজেক্ট। সো এখানে যদি আমি আসা এই ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, উই গেট নো আনসার। সো দিস সেন্টেন্স হ্যাজ নো অবজেক্ট। তো অবজেক্ট নেই, কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে, কোথায় এসেছিলেন আমাদের বাড়িতে, সেই অংশটুকু আমরা লিখব হি কেম টু আওয়ার হাউস, হি কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে, হি কেম টু আওয়ার হাউস ইয়েস্টারডে। আরেকটি সেন্টেন্স দেখাই, ছেলেটি তার কাজগুলি ছেলেটি তার কাজগুলি করেছিল। সো এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, দ্য বয়। এরপরে ভার্ব হচ্ছে গিয়ে করা, করা ইংলিশ ডু, তার পাস্ট ফর্ম ডিড, দ্য বয় ডিড। এবারে দেখো ডিডকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, কি করেছিল তার কাজগুলি, দ্য বয় ডিড হিজ ওয়ার্ক বা হিজ টাস্কস, দ্য বয় ডিড হিজ ওয়ার্ক অর হিজ টাস্ক। তিনি আমাকে এই পেনটি দিয়েছিলেন, তিনি আমাকে এই পেনটি দিয়েছিলেন। দেখো এখানেও ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা, দেওয়া। তো দেওয়া এই কাজটা কিন্তু হয়ে গিয়েছিল, তিনি আমাকে এই পেনটি দিয়েছিলেন। তাহলে বুঝতে পারছো যে ক্রিয়াগুলি অতীতকালে ঘটে গিয়েছিল সেগুলোকেই আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে আমরা ইংলিশে লিখব, তিনি আমাকে এই পেনটি দিয়েছিলেন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার, তিনি। সো শুরুতে সাবজেক্ট লিখব, নেক্সট সাবজেক্ট লিখবার পর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্ব হলো এখানে দেওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে গেভ, গিভ মানে দেওয়া, তার পাস্ট ফর্ম গেভ। এবারে কাকে দিয়েছিলেন, আমাকে, হি গেভ মি। কি দিয়েছিলেন, দিস পেন, হি গেভ মি দিস পেন। অথবা এই সেন্টেন্সটা তোমরা এভাবেও লিখতে পারো, হি গেভ দিস পেন টু মি। দেখো এখানে ভার্ব হলো গেভ, এবং ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, তিনি কি দিয়েছিলেন, আনসার আসছে দিস পেন। এবং কাকে দিয়েছিলেন, আনসার আসছে আমাকে। তাহলে এখানে দুটি অবজেক্ট রয়েছে, এবং যে অবজেক্টটি কোনো পার্সনকে বোঝাচ্ছে তাকে বলা হয় পার্সোনাল অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এবং যে অবজেক্টটি কোনো বস্তুকে বোঝায় তাকে বলে ডাইরেক্ট অবজেক্ট বা ইমপার্সোনাল অবজেক্ট। তাহলে তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করবে, প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম লিখবে, তারপর যদি অবজেক্ট থাকে লিখতে হবে, অথবা অবজেক্ট না থাকলে সেন্টেন্সের বাকি অংশগুলো লিখতে হবে। আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝতে পেরেছো, কিভাবে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সেসগুলো গঠন করব এবং কোন ঘটনাগুলোকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। এবারে দেখে নেওয়া যাক এই টেন্সের নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে গঠন করব। প্রথমে তোমাদের দেখাই এই নেগেটিভ সেন্টেন্স তোমরা কি করে তৈরি করবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ সেন্টেন্সেস কি করে তৈরি করবে। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক। প্রথমে যেটা দেখালাম সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁবাচক অর্থে। নাবাচক অর্থে, যেমন প্রথম যে সেন্টেন্সটি বলেছিলাম, তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে বলতে হয় তাহলে কি বলবে, তিনি গতকাল আমাদের বাড়িতে আসেননি, তিনি গতকাল আমাদের বাড়িতে আসেননি, তিনি
গতকাল আমাদের বাড়িতে আসেননি। তাহলে তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন, তার নেগেটিভ হলো তিনি গতকাল আমাদের বাড়িতে আসেননি। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সেস তোমরা কি করে তৈরি করবে? শুরুতেই সাবজেক্ট তো লিখতে হবে, সাবজেক্টের পর তোমাদের লিখতে হবে ডিড নট। সো পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে সাবজেক্টের পর ইউজ করতে হবে ডিড নট। এবং যখন তোমরা ডিড ইউজ করবে তখন কিন্তু ভার্বের আর পাস্ট ফর্ম ইউজ করতে হবে না। ডিড ইউজ করলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম ইউজ করতে হবে। তাহলে ডিড নটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট লিখবে অথবা সেন্টেন্সের বাকি অংশটুকু। তো তিনি গতকাল আমাদের বাড়িতে আসেননি, তোমরা রুল দেখে খুব সহজেই এই সেন্টেন্সটিকে ইংলিশে লিখতে পারবে। সো এখানে সাবজেক্ট হলো তিনি, হি, এরপর ডিড নট, হি ডিড নট, এরপরে ক্রিয়া বা ভার্ব হচ্ছে গিয়ে আসা। এখানে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই লিখতে হবে বিকজ উই হ্যাভ ইউজড হিয়ার ডিড। হি ডিড নট কাম, এখানে কোনো অবজেক্ট নেই, তো টু আওয়ার হাউস yesterday. He did not come to our house yesterday. আমি গতকাল স্কুলে যাইনি। আমি গতকাল স্কুলে যাইনি। তো এটি নেগেটিভে রয়েছে। অ্যাফার্মেটিভে হলে কি বলতে? আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। I went to school yesterday. তো তার নেগেটিভ বা নাবাচক সেন্টেন্স হচ্ছে আমি গতকাল স্কুলে যাইনি। তো এই সেন্টেন্সটিকে রুল দেখে তোমরা নিজেরাই বলতে পারবে যে এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশন কি হবে। সাবজেক্ট হলো আমি, দ্যাট মিন্স আই। নেক্সট ইউ হ্যাভ টু রাইট ডিড নট। নেক্সট verb 1, which one is the verb? Jawa. So that means go. I did not go to school yesterday. I did not go to school yesterday. তাহলে আশা করি বুঝতে পেরেছো পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কি করে করতে হয়। সাবজেক্টের পরে ডিড নট ইউজ করবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপর অবজেক্ট বা সেন্টেন্সের বাকি অংশটুকু। নাও লেট মি শো ইউ হাউ ইউ উড ফর্ম সেন্টেন্সেস in interrogative format. That means how would you make questions in past indefinite tense? তোমরা কিভাবে past indefinite tense এ question তৈরি করবে, past indefinite tense এ কি করে প্রশ্ন করবে। So this is interrogative sentence. Interrogative sentence means question making sentence. তো এই ক্রিয়াগুলো সবই পাস্টে হয়েছিল। যেমন তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন, নেগেটিভে তিনি গতকাল আমাদের বাড়িতে আসেননি। যদি কাউকে প্রশ্ন করতে হয় তাহলে কিভাবে এই সেন্টেন্সটিকে দিয়ে তুমি প্রশ্ন করবে? তিনি কি গতকাল তোমাদের বাড়িতে এসেছিল? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? তুমি কি এই গতকাল ম্যাচটি দেখেছিলে? তাহলে যখন অতীতকালে আমাকে কোনো প্রশ্ন করতে হচ্ছে যে ক্রিয়াগুলো অতীতে ঘটেছিল তার সম্পর্কে কোনো প্রশ্ন করতে হচ্ছে, সেগুলো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের কোয়েশ্চেন মেকিং সেন্টেন্সের মধ্যে রাখবো। তাহলে অতীতকালে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা প্রশ্ন করছি, যেমন ধরো তিনি কি গতকাল তোমাদের বাড়িতে এসেছিলেন? তিনি কি গতকাল তোমাদের বাড়িতে এসেছিলেন? এটি তুমি প্রশ্ন করছো এবং আশা এই কাজটি কিন্তু অতীতে অর্থাৎ গতকাল ঘটেছিল
বা ঘটে নাও থাকতে পারে, অর্থাৎ অতীতে ঘটা কোনো ক্রিয়াকে কেন্দ্র করেই প্রশ্নটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সে যখন প্রশ্ন করবে তখন তোমাকে ডিড দিয়ে কোয়েশ্চেনটা করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা স্টার্ট হবে ডিড দিয়ে। সেন্টেন্সটা স্টার্ট হবে ডিড দিয়ে। ডিডের পরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পর তোমাকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপর অ্যাজ ইট ইজ যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট লিখবে, অথবা সেন্টেন্সের বাকি অংশগুলো পরপর লিখে যাবে। সো শুরুতে লিখবে ডিড, তারপর সাবজেক্ট। যদি তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ঠিক করে শিখতে পারো, নেগেটিভ ইন্টারোগেটিভ এই সেন্টেন্সেসগুলো শেখা অতি সহজ হয়ে যাবে। তো ডিড প্রথমে লিখবে, তারপর ইউজ করবে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই সেন্টেন্সটা তোমরা নিজেরাই করতে পারো রুল অ্যাপ্লাই করে। তিনি কি গতকাল তোমাদের বাড়িতে এসেছিলেন? তো প্রথমে লিখলে ডিড, তারপরে সাবজেক্ট তিনি, দ্যাট মিন্স হি, ডিড হি। নেক্সট ইউ গট টু রাইট ভার্ব 1, দ্যাট মিন্স কাম। ডিড হি কাম টু ইয়োর হাউস? Did he come to your house yesterday? And this sentence, you know, has no object. এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, এবং অবজেক্ট বলেছি তোমাদের যে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর আসে তাকে অবজেক্ট বলে। and this sentence has no object. যদি এই প্রশ্নটা করা হয়, তুমি কি গত রাতে ম্যাচটি দেখেছিলে? তুমি কি গত রাতে ম্যাচটি দেখেছিলে? তাহলে ম্যাচটি দেখা বা না দেখা সেটা গতকালে হয়ে গেছে। এবং আরও একবার বলে রাখি, যেখানে গত শব্দটি থাকবে সেটি কিন্তু অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে ইউজ হবে। তুমি কি গত রাতে ম্যাচটি দেখেছিলে? তো প্রথমে লিখবে ডিড। ডিড লিখবার পর কি লিখতে হচ্ছে? সাবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে ইউ, ডিড ইউ। তারপর ভার্ব। সো উইচ ওয়ান ইজ দ্য ভার্ব? দেখা। তো দেখা ইংরেজি তুমি এখানে সিও লিখতে পারো, আবার ওয়াচও লিখতে পারো। ডিড ইউ ওয়াচ? এবারে দেখো, যদি ওয়াচ এটি ভার্ব, এবং একে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি দেখার কথা বলা হচ্ছে? ম্যাচটি, তাহলে আনসার আসছে। সো দিস সেন্টেন্স হ্যাজ অ্যান অবজেক্ট। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ লাস্ট নাইট? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ লাস্ট নাইট? তো গত কথাটি থাকলে তোমাকে লাস্ট কথাটি ইউজ করতে হবে। গত ক্লাসে, দ্যাট মিন্স লাস্ট ক্লাস। গত রাতে, দ্যাট মিন্স লাস্ট নাইট। সো ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ লাস্ট নাইট? তো প্রথমে ডিড, নেক্সট ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এভাবে তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের কোয়েশ্চেন তৈরি করতে পারবে। এবারে এই কোয়েশ্চেনগুলো তো হ্যাবাচক অর্থে হলো। এবার যদি প্রশ্নগুলো নাবাচক অর্থে করতে হয়, যেমন ধরো, তুমি কি গত রাতে ম্যাচটি দেখোনি? তুমি কি গত রাতে ম্যাচটি দেখেছিলে? এটি হ্যাবাচক অর্থে হলো। এবার যদি বলা হয় তুমি কি গত রাতে ম্যাচটি দেখোনি, এটা নাবাচক অর্থে হলো। দ্যাট মিন্স ইট ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ। সো হাউ উড ইউ ফর্ম সেন্টেন্সেস ইন নেগেটিভ ইন্টারোগেটিভ ফরম্যাট? লেটস সি। অর্থাৎ যে ইন্টারোগেটিভ বা যে প্রশ্নবোধক বাক্যগুলোতে না কথাটি থাকছে, যেমন তুমি কি গত রাতে ম্যাচটি দেখোনি? তুমি কি গত রাতে ম্যাচটি দেখোনি? যখন অ্যাফার্মেটিভ বোধে ইন্টারোগেটিভ ছিল তখন আমরা ডিড, ডিডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব 1 লিখেছিলাম। এখানে ডিডের পরে তো সাবজেক্ট লিখতে হবে, কিন্তু সাবজেক্টের পরে তোমাকে একটা নট লিখতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বাকিটা।
তো ভেরি সিম্পল, শুধু তোমাকে সাবজেক্টের পরে একটা নট অ্যাড করতে হবে। সো তুমি কি গত রাতে ম্যাচটি দেখোনি? সি দ্য রুল অ্যান্ড অ্যাপ্লাই ইট to translate this sentence into English. So first of all, write down here did. Next, write down the subject. What is the subject here? To me, that means you. And then you got to add not. Did you not see the match? Did you not see the match last night? Did you not see the match last night? Did you not এই কথাটিকে তোমরা আবার কন্ট্রাক্টেড ফর্মে বা শর্ট ফর্মে লিখতে পারো didn't you? Didn't you see the match last night? তুমি কি গল্পটা শোনোনি? Did you not hear the story? Did you not hear the story, or didn't you hear the story? So I hope, dear friends, that you have well understood all about past indefinite tense. যদি এই প্রসঙ্গে কোনো ডাউটস বা প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, and I shall be very happy to respond to your query. এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও and press on the notification icon to get regular updates of my upcoming videos. Thank you for watching.